আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমার মানবিক স্টুডেন্ট যারা আছো তাদের জন্য আজকে আমি ক্লাস নিয়ে এসেছি। আজকে ভূগোল ও পরিবেশ এর বায়ুমণ্ডল এই অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কারণ হচ্ছে আমাদের সামনেই 50 মার্কের একটি পরীক্ষা রয়েছে। তো এই পরীক্ষা বোর্ডগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দিনাজপুর বোর্ড 2019, তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড, এর মধ্যে আরও কয়েকটি বোর্ড রয়েছে। তো আমি আজকে তোমাদের সামনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019-এর একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে একটু জিজ্ঞাসা করে নেই, তোমরা বাসায় পড়াশোনা করছো তো, নাকি একেবারে সব ছেড়ে ছুড়ে দিয়ে বসে আছো? প্লিজ তোমরা পড়াশোনার সাথে থেকো, বইয়ের সাথে থেকো, মানে তোমরা তোমাদের চেষ্টাটা চালিয়ে যেও। তাহলে আর কথা না বলি, চলে যাই আমরা আমাদের ক্লাসে। ঠিক আছে, তোমরা পুরোপুরি মনোযোগ দিয়ে আমার সাথে থাকো। আজকে তাহলে আমি যেটা করাবো সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019। একটি প্রশ্ন আজকে আলোচনা করব। আমি মোটামুটি তাড়াতাড়ি করে জাস্ট সৃজনশীল প্রশ্নটা একটু তুলে দিই, না হলে তোমরা বুঝতে পারবে না। শোভন বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের উত্তর পূর্ব অঞ্চলে কি থাকে? কোন অঞ্চল? উত্তর পূর্ব অঞ্চলে কোন জেলা? ইয়েস, সিলেট জেলা। শোভন বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের সিলেট জেলায় বেড়াতে গেলেন। সে পাহাড়ে অবস্থানকালে সে অলরেডি পাহাড়ে উঠে গেছে। শোভন পাহাড়ে উঠে গেছে। সে পাহাড়ে অবস্থানকালে হঠাৎ বৃষ্টি শুরু হলো। হঠাৎ বৃষ্টি শুরু হলো। এই শীতের মধ্যে বৃষ্টি, খুব শীত লাগে না? কিচ্ছু করার নেই, আজকে এটাই পড়াবো। বায়ু মেনলি যেটা পড়াবো সেটা হচ্ছে বায়ু প্রবাহ বৃষ্টিপাতকে কিভাবে প্রভাবিত করে, বা বৃষ্টির সাথে আমাদের বায়ু প্রবাহের যে সম্পর্ক সেটা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা একটু শুনবে। আমরা এত বোরিং করব না, ক্লাসটা খুব মজা করে নিব, তোমাদের অবশ্যই ভালো লাগবে। একটু থাকো। এর মধ্যে আছে কৌশিক, দুই বন্ধু।
প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রশ্নগুলো একই সাথে দেওয়ার জন্য একটু ঠাসাঠাসি করে লিখেছি, তোমাদের বুঝতে অসুবিধা হবে না আশা করি। দেখো, আমি তোমাদের একটু পড়ে শোনাই আমি আমার মতো করে। দেখো, এখানে দৃশ্যকল্প 1, এখানে বলা হয়েছে, উদ্দীপকটা একটু পড়ে শোনাই। শোভন বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের সিলেট জেলায় বেড়াতে গেলেন। কে? শোভন বেড়াতে গেলেন। সে পাহাড়ে অবস্থানকালে হঠাৎ বৃষ্টি শুরু হলো। বেড়াতে গিয়ে সে পাহাড়ে উঠলো, পাহাড়ে ওঠার পর বৃষ্টি শুরু হলো। তো এটা হচ্ছে একটা ঘটনা। আর একটা ঘটনা হচ্ছে, কৌশিক এই ভদ্রলোক গরমের সময় নাতিশীতোষ্ণ মণ্ডলের একটি দেশে বেড়াতে গেলেন। সেখানে গিয়ে সে দেখতে পেল প্রতিদিনই দিনের শেষে বা বিকালের দিকে বৃষ্টিপাত হচ্ছে। সেটা কি ধরনের বৃষ্টিপাত? তো মাঝে মাঝে সেখানে বায়ু প্রাচীরও সৃষ্টি হয়। বিকালে তো বৃষ্টি হয়ই, আবার মাঝে মাঝে সেখানে বায়ু প্রাচীরও সৃষ্টি হয়ে থাকে। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, এই দুটো দৃশ্যকল্প আমরা চিন্তা করব এবং এই আলোকেই আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকব। সেটা হচ্ছে ক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে, মৌসুমি বায়ু কি? খ, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল স্থায়ীভাবে যদি জলমগ্ন হয়ে যায়, তার মানে জলের মধ্যে যদি ডুবে যায়, তার কি যদি স্থায়ীভাবে জলমগ্ন হওয়ার আশঙ্কা আছে কি? সেটা কেন? আর গ, শোভনের দেখা অঞ্চলটিতে কি ধরনের বৃষ্টিপাত হয় ব্যাখ্যা করো। শোভন যে অঞ্চলে গিয়েছিল, অর্থাৎ উত্তর পূর্ব অঞ্চলে যে গিয়েছিল, সেখানে কি ধরনের বৃষ্টিপাত সে দেখেছে সেটা, আর সেটা কেমন ধরনের বৃষ্টি সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। আর ঘ নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে কৌশিক এই ভদ্রলোক যে দেশটিতে গিয়েছিল সেখানে কি একই ধরনের বৃষ্টিপাত হয়, সেটা বিশ্লেষণ সহ আমাদেরকে মতামত দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই প্রশ্নটা। তাহলে আমরা সময় নষ্ট না করে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। সেটা হচ্ছে ক নম্বরে রয়েছে, মৌসুমি বায়ু কি? মৌসুমি বায়ুটা হচ্ছে এমন একটা বায়ু যেটা হচ্ছে, এই বায়ুটি দিক পরিবর্তনের সাথে সাথে সে তার গতিপথ পরিবর্তন করে। সেটা হচ্ছে মৌসুমি বায়ু। অর্থাৎ আমি যদি সুন্দর করে বলতে চাই বা বইয়ের ভাষায় বলি, তাহলে আমাকে বলতে হবে যে ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয় তাকে বলা হয় মৌসুমি বায়ু। অর্থাৎ ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ু তার দিক পরিবর্তন করে তাকে আমরা বলবো মৌসুমি বায়ু। অর্থাৎ শীতকালে একরকম, গ্রীষ্মকালে একরকম, বর্ষাকালে একরকম। এই যে ঋতু পরিবর্তিত হলো এবং মৌসুমি বায়ু কী করলো, তার গতিপথ পরিবর্তন করে ফেললো। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই তোমরা সবাই? তাহলে আমরা মৌসুমি বায়ু যদি আসে প্রশ্নে, তাহলে আমরা লিখতে পারবো খুব সহজে। সেটা হচ্ছে, ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ু তার দিক পরিবর্তন করে তাকে মৌসুমি বায়ু বলা হয়। ক মোটামুটি বুঝতে পেরেছি। এবার খ নম্বরে আসছে যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে স্থায়ীভাবে জলমগ্ন হবার আশঙ্কা রয়েছে কেন? এখন আমরা বারবার দেখেছি, টিভিতে পড়েছি, আমরা পরিবেশ দূষণে পড়েছি বা বিভিন্ন ধরনের জলবায়ু পরিবর্তন যখন টপিক নিয়ে আমরা আলোচনা করেছি তখনও বলেছি যে আমাদের এখন বর্তমান যে বৈশ্বিক উষ্ণায়ন, এই বৈশ্বিক উষ্ণায়নের ফলে আমাদের এই পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেছে। তো তাপমাত্রা যখন বেড়ে গেছে তখন আমাদের আলটিমেটলি জলবায়ু পরিবর্তন হয়ে গেছে। তো জলবায়ু পরিবর্তনের ফলে আমরা একটা জিনিস চোখে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের তাপমাত্রাটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আর এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণটা হচ্ছে আমাদের যে গ্রিনহাউস গ্যাসগুলো, সেই গ্রিনহাউস গ্যাসগুলোই তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রধানত তারাই দায়ী, গ্রিনহাউস যে গ্যাসগুলো সেগুলো। তো এই যে গ্যাসগুলো বৃদ্ধি পেল আমাদের বায়ুতে, আমাদের বায়ুমণ্ডলে, এই যে গ্যাসগুলো বৃদ্ধি পেল, এতে কি হলো, আমাদের যে পরিবেশের তাপমাত্রা, সেই তাপমাত্রা বৃদ্ধি পেল। এতে করে আমাদের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, যেখানে লেখা আছে উপকূলীয় অঞ্চলগুলোর যে বরফগুলো ছিল পাশে একেবারে, যেখানে সব সময় বরফগুলো জমে থাকতো, তো সেই বরফগুলো আস্তে আস্তে গলে যাবে।
গলে যাওয়ার পর আমাদের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, অর্থাৎ আমাদের বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলো কী হবে, আস্তে আস্তে সেগুলো জলমগ্ন হয়ে যাবে। জলমগ্ন অর্থাৎ জলের নিচে চলে যাবে এবং তারা সে অবস্থাতেই থাকবে। তাহলে আশঙ্কা রয়েছে আমাদের অবশ্যই, যদি এভাবেই তাপমাত্রা বাড়তে থাকে আমাদের পরিবেশে, অর্থাৎ আমাদের গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যদি ধীরে ধীরে বাড়তে থাকে আমাদের পরিবেশে, আমাদের বায়ুমণ্ডলে, তাহলে অবশ্যই আমাদের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেগুলো জলমগ্ন হয়ে যাবে, অর্থাৎ পানির নিচে চলে যাবে। তাহলে আমরা এরপর চলে আসছি কোনটায়, শোভনের দেখা অঞ্চলটিতে কী ধরনের বৃষ্টিপাত হয় ব্যাখ্যা করো। একটু খেয়াল করে দেখো স্টুডেন্টস, তোমরা দেখবে শোভন কোথায় বেড়াতে গিয়েছিল? শোভন বেড়াতে গিয়েছিল সিলেটে। সিলেটে গিয়ে সে পাহাড়ে উঠেছে। পাহাড়, পর্বত, মালভূমি এই শব্দগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত। তাহলে আমরা এখানে বলতে পারি জলীয় বাষ্পপূর্ণ বায়ুর গতিপথে যদি পর্বত থাকে। এখন আমরা গ নম্বরের যে প্রশ্নটা সেটার উত্তর দিব, সেটা হচ্ছে মোটামুটি আমরা 3টা প্যারা দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা ম্যান্ডেটরি নয়, এটা মানে দিতেই হবে এমন না। তুমি মূল তথ্যটা যদি তুলে ধরতে পারো তাহলেই হবে। তবে একটা ব্যাপার খেয়াল করে রাখবে, সেটা হচ্ছে যেহেতু এই গ নম্বরের 3 নম্বর, তাহলে তোমার ব্যাখ্যাটা সেরকমই হতে হবে। আবার অযৌক্তিক কথা দিয়ে শুধু শুধু পেজ ভরে রেখো না, তাহলে যারা খাতা দেখেন তাদের মেজাজ খারাপ হয়ে যায়, হিতে বিপরীত হয়ে যায়, ভালোর চেয়ে খারাপটাই বেশি হয়ে যায়। আচ্ছা, এবার চলে আসি আমরা যে শোভনের দেখা যে অঞ্চলটি কী ধরনের বৃষ্টিপাত হয় সেটা ব্যাখ্যা করো। তো ও পাহাড়ে উঠে গেল, উঠে যাওয়ার পর সে দেখলো যে বৃষ্টিপাত হচ্ছে ওখানে। তাহলে আমরা একটু সুন্দরভাবে সেটা ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, দেখো, জলীয় বাষ্পপূর্ণ বায়ু গতিপথে পর্বত থাকলে তা বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত হয়। শৈল বা পাহাড় দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত হয় বলে একে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে। শৈল মানে শিলা, কঠিন শিলা। এই শিলা বলতে কোন শিলা বোঝানো হয়েছে? পাহাড়ও হতে পারে, পর্বতও হতে পারে। পর্বতটা আবার পাহাড়ের চেয়ে বড়। পাহাড়ও হতে পারে, পর্বতও হতে পারে, আবার মালভূমিও হতে পারে, অর্থাৎ পাহাড়ের চেয়ে ছোট আর সমভূমির চেয়ে উঁচু। এই মানে শিলা বলতে এটাকে বোঝানো হয়েছে, শৈল বলতে এটাকেই আমরা বুঝে থাকি। তো জলীয় বাষ্পপূর্ণ বায়ুগুলো, অর্থাৎ যে বায়ুতে পানি থাকে, মানে পানি বয়ে বেড়াচ্ছে যে বায়ুগুলো, সেই বায়ুটা যদি ওই পাহাড়, পর্বত বা মালভূমিতে ধাক্কা খায়, তাহলে কি হবে? একটা বৃষ্টিপাতের সৃষ্টি হবে। অর্থাৎ ওই যে শিলার সাথে ধাক্কা খেয়ে বৃষ্টিপাত হলো বলেই ওই বৃষ্টিকে আমরা বলবো শৈলোৎক্ষেপ বৃষ্টি। হতে পারে পাহাড়ের যেই পাশটাতে ধাক্কা খেলো, মেঘ যে পাশটাতে ধাক্কা খেলো, সেই পাশটাকে আমরা বলবো প্রতিপাদ। তো সমুদ্র উপকূলের নিকটবর্তী অঞ্চলে পাহাড়, পর্বত বা মালভূমি থাকলে নিকটবর্তী সমুদ্র থেকে আগত যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু তা এই উচ্চভূমিতে ধাক্কা খায় এবং উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই অংশকে প্রতিবাদ পার্শ্ব বলা হয়। এই যে পাশে বৃষ্টিটা হলো, এটাকে প্রতিবাদ অংশ বলা হয়। আর ঠিক এই পাহাড়ের অপর পাশে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে অনুবাদের ব্যাপারটা হচ্ছে কি, প্রতিবাদে তো বৃষ্টি হচ্ছে। একটা মজার ব্যাপার খেয়াল করো, প্রতিবাদ অঞ্চলে আমি একটু আর্ট করে দেখাচ্ছি তোমাদেরকে।
দেখো এখানে পাহাড়ের গায়ে ধাক্কা লেগে এই যে বৃষ্টিগুলো, মেঘগুলো ধাক্কা লেগে বৃষ্টিপাত হয়ে যাচ্ছে, এই পাশটাকে আমরা বলবো প্রতিপাত। আর ঠিক তার অপোজিট পার্শ্ব, এখানে কি হয়, যেহেতু মেঘগুলো ওপাশে চলে যায় তাহলে জলীয় বাষ্প উড়ে যায়, এর জন্য পৃথিবীর জলরাশির শীতল ঘনীভূত হয়ে এই বৃষ্টিপাত ঘটায়। এই অংশকে আমরা প্রতিবাদ পার্শ্ব বলি। উচ্চভূমি অতিক্রম করে বায়ু অপর পার্শ্বে অর্থাৎ অনুবাদ পার্শ্বে পৌঁছলে এতে জলীয় বাষ্প আর থাকে না বলে বৃষ্টিপাত খুব কম হয়। এই অঞ্চলকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। পর্বতের অনুবাদ পার্শ্বে বৃষ্টির ছায়া সাধারণত শুষ্ক বা প্রায় শুষ্ক অঞ্চলই থাকে। অর্থাৎ এই পাশে বায়ু যেতে যেতে ওই বায়ুতে আর জলীয় বাষ্প থাকে না, থাকবে কি করে, অলরেডি এই পাশে আমার জলীয় বাষ্পতে মানে বায়ুতে যে জলীয় বাষ্পগুলো ছিল অলরেডি বৃষ্টি হয়ে এই পাশে চলে গেছে। এই কারণেই যখন বায়ু এই পাশে যায় তখন আর ওই বায়ুতে কোনো জলীয় বাষ্প থাকে না, যার জন্য ও পাশে আর বৃষ্টিপাত হয় না। অর্থাৎ একটা মজার ব্যাপার ঘটে, সেটা হচ্ছে পাহাড়ের এই পাশে যদি প্রচুর বৃষ্টিপাত হয় ওই পাশে একেবারেই মোটামুটি শুকনো পরিবেশ লক্ষ্য করা যায়। তাহলে আমরা জানলাম যে শোভনের দেখা যে অঞ্চলটি, সে অঞ্চলটিতে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়েছিল। এবং এখান থেকে দুটো জিনিস আমরা শিখতে পেরেছি, প্রতিবাদ অঞ্চল কাকে বলে, অনুবাদ অঞ্চল কাকে বলে। এইবার আমরা চলে আসছি কৌশিকের দেখা দেশটিতে কি একই ধরনের বৃষ্টিপাত হয়, বিশ্লেষণ সহ মতামত দাও। আমরা যে দৃশ্যকল্প 2 দেখেছিলাম সেখানে আমরা দেখেছি কৌশিক একটি নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশে বেড়াতে গিয়েছিল। সেখানে প্রতিদিন বিকেলের দিকে বৃষ্টিপাত হতো। এই বৃষ্টিপাতগুলো আসলে আমি 2 ধরনের ব্যাপারটা দেখলাম, সেখানে আবার একই ধরনের বৃষ্টিপাত ঘটে থাকে। আবার এই বর্ণনার মাধ্যমে দেখা যাচ্ছে এখানে 2টি ঘটনা ঘটেছে। একটি হচ্ছে যেহেতু প্রতিদিন বিকেলবেলা একটা বৃষ্টি আসছে গ্রীষ্মকালে, তো ওটা হচ্ছে পরিচলন বৃষ্টির দিকে যাচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে বায়ু প্রাচীরও সেখানে সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা এখন 2টো ব্যাপার নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে পরিচলন বৃষ্টি আর অপরটি হচ্ছে বায়ু প্রাচীর। তাহলে আমরা আগে পরিচলন বৃষ্টি কি সেটা দেখে নেই, তারপরে আসছি আমরা বায়ু প্রাচীরে। কৌশিক নাতিশীতোষ্ণ মণ্ডলের একটি দেশে বেড়াতে গিয়ে পরিচলন বায়ু এবং বায়ু প্রাচীরজনিত বৃষ্টিপাত দেখতে পায়। পরিচলন বৃষ্টি সেটা কি, দিনের বেলায় সূর্যের কিরণে পানি জলীয় বাষ্প হয়ে আস্তে আস্তে উপরে উঠে যায়। উপরে ওঠার পর সেখানে শীতল বায়ুর সংস্পর্শে এসে তারা ওই বায়ুগুলো মেঘ হয়। মেঘগুলো আস্তে আস্তে ভেসে পরে বিকেলের দিকে মানে দুপুরের পর সময়ে সেগুলো বৃষ্টি হয়ে ঝরতে থাকে। এগুলো সাধারণত যে নিরক্ষীয় অঞ্চল, সেই নিরক্ষীয় অঞ্চলে গ্রীষ্মকালে প্রায়ই এই দৃশ্যটি দেখা যায়। আর সেটা হচ্ছে এই ধরনের বৃষ্টিপাত আমরা প্রায়ই লক্ষ্য করে থাকি। আর এই বৃষ্টিকে আমরা তখন কি বৃষ্টি বলবো, পরিচলন বৃষ্টি বলবো। শিক্ষার্থীরা তোমরা এটি মনে রাখবে, পরিচলন বৃষ্টি কিভাবে হলো আমি আরও একবার বলছি। সেটা হচ্ছে সারাদিন